5ই আগস্টের জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছিল সব বিচার হবে, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, সেদিন থেকে আমি বলে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হি জাস্ট মিট জাফর আলী খান। জেনারেল ওয়াকারুজ্জামান ওই সময় বলেছে সে চুপ্পুর কাছে যাবে, সংবিধানকে সমুন্নত রাখবে। একটা কারণে করেছে, দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আর এক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ। তার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আলোচনা। ওয়াকারুজ্জামান মীর জাফরের মতো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সকল জনগণের সাথে গাদ্দারি করে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে 15 বছরের জন্য নির্বাচনে নেওয়ার জন্য তিনি নতুন ষড়যন্ত্র করছেন। তার এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কারণ আমরা জানি রাষ্ট্রের ভিতরে এই দুইজন ব্যক্তি আছেন যারা হাসিনার মনোনীত এবং হাসিনার খুব ঘনিষ্ঠ ছিল। এক হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু, দ্বিতীয় হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তো তাদের নেতৃত্বে বা তাদের পরামর্শ এবং তাদের ষড়যন্ত্রে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন একটা দল গঠন করার তারা একটা ষড়যন্ত্র করছে। আর এই দলের প্রধান হচ্ছে সাবের হোসেন চৌধুরী, দ্বিতীয় হচ্ছেন বরি সোহেল, তৃতীয় হচ্ছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এদেরকে নিয়ে একটা গুটু করে নতুন একটা আওয়ামী লীগ গঠন করার চিন্তা ভাবনা করছেন। দর্শক, এই বিষয়গুলো নতুন তথ্য দিয়েছেন জ্যাকব মিল্টন। তারা বুঝতে পারবেন এই রাষ্ট্রপতি এবং জেনারেল ওয়াকাররা মিলে নতুন দল করে হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই মূলত তারা কাজ করছে। ভারতীয় আগ্রাসনের দোসরদের সঠিক একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে আজকে আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। আজকের এই ইউটিউবের এই ভিডিওটি বা সোশ্যাল মিডিয়ার আমার এই ভিডিওটিকে আপনারা যদি মনে করেন জাস্ট অ্যানাদার ভিডিও, দেন আপনারা দেখেন না। আর যদি মনে করেন দেশের একটা কঠিন ক্রান্তি লগ্নে আজকের কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আজকের আমি যদি মারা যাই আমার কথাগুলো আপনারা মনে রাখেন। এই কথাগুলো আপনাদের মনে রাখা জরুরি। দর্শকবৃন্দ, 5ই আগস্টের জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছিল সব বিচার হবে, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, সেদিন থেকে আমি বলে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হি জাস্ট মিট জাফর আলী খান। পলাশীর প্রান্তরে যে মীর জাফর আলী খান তার সৈন্য সহ সিরাজউদ্দৌলার পরাজয়কে ত্বরান্বিত করতে ইংরেজদের সাথে ভূমিকা রেখেছিল। আমি এই কথাটা 2024 সালের আগস্টের 5 তারিখ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলে আসছিলাম, আমি কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে যেদিন হাসিনা শেখ বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে, ওয়াকারুজ্জামান এই পালানোর জন্য আনুষ্ঠানিকতা করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে 14টা ব্রিফকেসে ভর্তি আমেরিকান ডলার এবং বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র স্বর্ণ, ডায়মন্ড, হীরা, জহরত বোঝাই করে বিমান বাহিনীর প্রধানের সহায়তায় তাকে ভারতে যেতে সহায়তা করেছেন। এবং গত 16 বছরে রয়ের 353 জন সিনিয়র অফিসিয়াল ভারতের, যাদেরকে ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে সরিয়ে রাষ্ট্রীয় অতিথি সেনাবাহিনীর অভ্যন্তরে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে একটা অতিথিশালায় তাদেরকে নিয়ে হেফাজত করেছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। The way Mir Jafar Ali Khan did during নবাব সিরাজউদ্দৌলা। এই কথাগুলো নতুন কিছু আপনাদেরকে আমি বলছি না, এগুলো পুরানো কথা, এগুলো আমি আপনাদেরকে বলেছি, এগুলো নিয়ে লুকানোর কিছু নাই। যে জেনারেল ওয়াকারুজ্জামান
ওই সময় বলেছে সে চুপ্পুর কাছে যাবে, সংবিধানকে সমুন্নত রাখবে। একটা কারণে করেছে, কারণ ওয়াকারুজ্জামান ওই সময় ভারতের বৈদেশিক সচিব, প্রতিরক্ষা সচিব, ভারতের সেনা প্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে প্রতি 10 মিনিটে একবার কথা বলেছে। এটা আজকের লুকানোর কিছু নাই দর্শকবৃন্দ, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এবং ভারতের এই ষড়যন্ত্রে তারা চেয়েছিল বাংলাদেশের লুলা খোরা পাঙ্গ নৈতিকভাবে বিবর্তিত আসিফ নজরুলকে সরকার প্রধান করে বাংলাদেশটাকে, এই বিপ্লবটাকে শুরুতেই ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকার প্রথম থেকেই যে মানতে চায়নি, সে মানতে পারেনি। আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা তার একটা মন্তব্য থেকে এখন আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি, আসিফ মাহমুদ তার সামনে বলেছে ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছিল তখন এই ওয়াকারুজ্জামান বলেছে হোয়াই নট এনি আদার পারসন, অর্থাৎ অন্য কেউ নয় কেন। 30 থেকে 40% মানুষ নাকি আওয়ামী লীগকে তখন সমর্থন করে তাদের মতামতকে উপেক্ষা করে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা কি ঠিক হবে? জেনারেল ওয়াকার তখন বলেছে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এই মাদার সান বেশ্যার বাচ্চা ওয়াকারুজ্জামান দেশের কোন গার্ডিয়ান যে সে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছে? এটা বলা শেখে। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামানের চরিত্র এবং বংশ, ও হচ্ছে বেঈমানের জাতি। ওর বাপ দাদারা এবং নানার বংশ ইংরেজদের কাছে মাগি সাপ্লাই দিত, নিজের মা বোনদের সাপ্লাই দিত। মাগি সাপ্লাই দিয়ে ওর দাদা খান বাহাদুর উপাধি পাইছে। আমি আপনাদের সাথে যোগ করে গালি দিচ্ছি না, আপনারা আমার সব কথাকে মনে করেন না আমি গালি দিচ্ছি। ওয়াকার's paternal grandfather was Fazlur Rahman, who was given the title of Khan Bahadur by the erstwhile ruling British administration for his service to the British Raj. ফজলুর রহমানকে খান বাহাদুর উপাধি দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। আমার বানোয়াট কথা না দর্শকবৃন্দ, ওয়াকারের দাদা ফজলুর রহমানের কথা বলছে, তাকে খান বাহাদুর দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। ব্রিটিশ রাজের খেদমত কি জানেন? দেশের সাথে বেইমানি করা এবং নারী সাপ্লাই দেওয়া। এবং ওয়াকারুজ্জামানের দাদা এই কাজটা ভালোভাবে করেছে। এখন এটা করছে দাদা, তাইলে বাবা কি নানার বংশে কি করছে সেখানে? and was his maternal grandfather সাদিক খান, অর্থাৎ সাদিক খানও ব্রিটিশ রাজরে সেবা করছে, যার জন্য তাকে খান বাহাদুর টাইটেল দিছে। এবং এটা সে গর্বের সাথে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে দাদা ফজলুর রহমান ছিল খান বাহাদুর এবং সাদিক খান সেও খান বাহাদুর, ব্রিটিশদের দেয়া। ওরা ব্রিটিশদের
দাবিদারি করেছে, সেবা যত্ন করেছে, আয়ার চাকরি করেছে, বেশ্যা সাপ্লাই দিয়েছে দেশের বিরুদ্ধে গিয়ে। তো ওয়াকারুজ্জামানের বাপ, দাদা, নানা, নানি এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য দেশ বিক্রি করে, এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য মাগি সাপ্লাই দেয়, এরা যদি ব্রিটিশদের সেবা করতে গিয়ে নিজের মা বোনদেরকে তাদের হাতে তুলে দেয়, এই ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? আমাকে বলেন, তার কাছ থেকে আপনারা কি আশা করেন? দর্শকবৃন্দ, এর বাইরে এখন একটা জিনিস বেরিয়ে এসছে, এটা ছিল আসিফ মাহমুদের কথা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক নেতা সে বলে বসছে, দেখেন তার কথা। হাসনাত আব্দুল্লাহ বলেছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। আসিফ, হাসনাত আব্দুল্লাহ সহ আরো 2 জন ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। তাদেরকে প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে নাকি একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না। এই হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ যা বলছে, এটা কিন্তু আমি আগের থেকে বলে আসছি। আগস্টের 5 তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। আমার কথাকে অনেকে বিরোধিতা করেছে। আমি অন্য একটা প্ল্যাটফর্মে টক শো করতাম, সেই প্ল্যাটফর্ম ওয়াকারের তাবেদারি করার চাকরি নিয়েছে। ওয়াকারের কাছ থেকে হয় কি ফায়দা পেয়েছে আমি জানি না। যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম, দেশের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম দেশের 20 কোটি মানুষের জন্য, যে প্ল্যাটফর্মে আমি কথা বলতাম নিজের জীবন উৎসর্গ করে দেশটাকে বাঁচানোর জন্য, আমি যেই মুহূর্তে দেখলাম এই অনলাইনের প্ল্যাটফর্মটা ওয়াকারের সুপারি খেয়েছে, আমি সরিয়ে নিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করা শুরু করেছি। এই প্ল্যাটফর্ম থেকে হুঁশিয়ার থাকেন, এই মানুষগুলোর থেকে হুঁশিয়ার থাকেন, জেনারেল ওয়াকারের থেকে আপনারা হুঁশিয়ার থাকেন, আসিফ নজরুলের কাছ থেকে আপনারা হুঁশিয়ার থাকেন। ডে 1 আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে জেনারেল হাফিজ, মেজর জেনারেল ফেরদাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এবং অন্যান্য লোকজনের ব্যাপারে আপনারা সচেতন থাকেন। আপনাদেরকে আমি বলেছিলাম, কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার এর পিছনে রয়েছে। আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলেছি জেনারেল ওয়াকার ভারতের পক্ষে কাজ করছে, ভারতের সেনাবাহিনীর সাথে, ভারতের রয়ের সাথে সে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস যারা করে তারা, আমি তাদেরকে বোকা বলবো না, আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী, বেঈমান এবং এরা বেশ্যার সন্তান। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামান কি করেছে আগস্টের 5 তারিখ থেকে? গোপালগঞ্জে যেই গন্ডগোল শুরু হয়েছে এর হোতা ওয়াকারুজ্জামান।
ইসকনের যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে, এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপির যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে, এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রমিকরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে স্পর্টিক্যাল ভাবে যারা আন্দোলনে নেমেছে, এদের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। রাস্তাঘাটে যত অনিয়ম, আন্দোলন, যেখানে যা কিছু হয়েছে, এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে। সংবিধানকে, এই ৭২-এর বস্তা সংবিধানকে যারা সমুন্নত রাখতে চেয়েছে, তাদের পিছনের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে, তার প্রত্যেকটা জায়গার ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে, আপনাকে, আমাদের বাপ দাদাকে, আমাদের মা বোনদেরকে, দেশের জনগণকে বলদ বানিয়ে আগস্টের ৫ তারিখ থেকে এই সুর ইংরেজদের বেশ্যা সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর জাফর আলী খান আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য তাকে বলেছে মিলিটারিকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ওনাকে রীতিমতো ডানে বায়ে করে দেশের পরিস্থিতিকে জঘন্য করে কিভাবে করেছে, দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন সমানে চালাচ্ছে। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সাথে হি কাট এ ডিল। বিএনপির সাথে ডিল কাট করার সাথে সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, এসব দল খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এর সাথে জড়িত হয়েছে। জড়িত হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেল। ঠিক ওই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বোঝানো হলো, স্যার, আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে যে স্যার, মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, তাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে সার্বিকভাবে দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত, তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আরেক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তার সাথে যোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সচিব জেনারেল ফেরদৌস, আরেক খানকির ছেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে উনি বললেন, ঠিক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তাদেরকে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একটা জিনিস
ডক্টর মোহাম্মদ ইউনূস আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছিলেন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সুপারভিশন কে করবে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুপারভিশন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিরক্ষা সচিব হাফিজকে, প্রতিরক্ষা তার যে উপদেষ্টা হাফিজকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কারণ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হলো ওয়াকারের চাকর, ওয়াকারের ইন্ধনদাতা, ওয়াকারের সহকারী, ওয়াকারের রিসোর্স। জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউয়াসলি ভুল বুঝিয়ে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে জাস্টিফাই করে ওনাকে মিসগাইড করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেও হয়তো না বোঝার ভান করলেন একটা কারণে, কারণ একই সাথে সবার সাথে বিদ্রোহ করে উনি কিছু করতে পারবেন না। উনি ধীরে ধীরে ব্যাপারটাকে আমলে নিয়েও সচেতন ভাবে সামনে এগোচ্ছিলেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন যে তাকে আয়না ঘরে যেতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে বুঝেছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অ্যাক্ট করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন নপুংসক, অযোগ্য, অথর্ব কিছু লোককে উপদেষ্টা বানানোর রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, তার স্পেশাল সহকারী করা হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা অনেক উপদেষ্টার কথা আপনারা জানেন, যেসব অ্যাপয়েন্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। আপনারা শুনে থাকবেন মনির হায়দারের মতো ডিজিএফআই কুত্তার বাচ্চা ওয়াকারের নিযুক্ত, রাষ্ট্রদূত করেছে মুশফিক ফজল আনসারী ওয়াকারুজ্জামানের নিযুক্ত, চুপ্পুর নিযুক্ত, এসব বেঈমানরা, ফারুকি, আসিফ নজরুল, এরা হচ্ছে ওয়াকারের নিযুক্ত। আমি ডে 1 থেকে আপনাদেরকে বলে আসছি, আপনারা পাল তুলে দিয়েছেন। আপনাদেরকে বুঝানোর জন্য একটা কথা বারবার বলেছি, এই লোকগুলো বাংলাদেশের না। গোলাম মুর্তজা নামক এক লোককে, এই গোলাম মুর্তজা নিউ ইয়র্কে এসে অর্থ লুণ্ঠনকারী একটা রিকশাওয়ালা, একটা বেশ্যার সাপ্লাইকারী জাকারিয়া মাসুদ জিকুর পত্রিকার ওখানে 2 টাকার চাকরি করত, সেই গোলাম মুর্তজাকে প্রেস সেক্রেটারি করে। কে করেছে? এই ওয়াকারুজ্জামান করেছে। কে করেছে? আসিফ নজরুল করেছে। এই গোলাম মুর্তজাকে কে চাকরি দিয়েছে? ওয়াকারুজ্জামান, ডিজিএফআই। এর পিছনে কারা আছে? ওয়াকারুজ্জামান এবং ভারত। ওয়াকারুজ্জামানকে ইকুইপ করেছে এই লোকগুলো। তাইলে আজকের ওয়াকারুজ্জামানের চারপাশে কারা বসেছে? মনির হায়দার বসেছে, গোলাম মুর্তজা বসেছে, মুশফিক ফজল আনসারী বসেছে, ফারুকি বসেছে, ওয়াকারের লোকজন। কষ্ট হচ্ছে আপনাদেরকে মেনে নিতে, কষ্ট হোক, দ্যাটস দ্য ফ্যাক্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এসব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তার নিজের কোনো এখতিয়ার নাই। আপনাদেরকে আমি বলেছি, একটা দেশ চালাতে গেলে একটা সরকার প্রধান ইন্টেলিজেন্স ব্রিফিং পায়। আপনাদেরকে বলেছিলাম আজ অবধি, আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজিএফআই ব্রিফিং, এনএসআই ব্রিফিং, সিআইডি ব্রিফিং, none of the intelligence briefing being given to Dr. Mohammad Yunus. এই ব্রিফিং গুলো কে নেয়? ওয়াকার নেয়। কেন নেয়? ভারতের সাথে কোঅর্ডিনেশন করে এই শুয়োরের বাচ্চা, ইংরেজদের মাগি সাপ্লাইকারীর বংশধর, পলাশীর প্রান্তরের দ্বিতীয় মির্জাফর, এই শুয়োরের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য
সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের 5 তারিখ থেকে। দর্শকবৃন্দ, এই কথাগুলো আপনাদেরকে আজকের থেকে না, আমি কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। এই কথাগুলো ওয়াকার আগস্টের 5 তারিখ থেকে সে একের পর এক বিভিন্ন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হার্ডল তৈরি করেছে। হার্ডল মানে কি? বাধা তৈরি করেছে প্রত্যেকটা কাজে। এখন আপনারা আমাকে বলতে পারেন, জেনারেল ওয়াকার শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে 1400 মানুষের মৃত মানুষের সাথে বেইমানি করে 20 কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে সে রক্ষা করেছে। জেনারেল ওয়াকার, তুমি রয়ের 353 জন 51 জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ থেকে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেইমানি করেছিল ওয়াকার তুমি। তোমার বাবা, তোমার দাদারা, তোমার নানারা দেশের সাথে গাদ্দারি করে ব্রিটিশ রাষ্ট্রকে মাগি সাপ্লাই দিছে, ব্রিটিশ রাষ্ট্রকে মুরগি সাপ্লাই দিছে। কুত্তার বাচ্চা, তুমি তাদের বংশধর। শুয়োরের বাচ্চা, তুই তো জন্মাইছিস মির্জাফর হইয়া, খানকির পোলা। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের তাবেদার। আর কুত্তার বাচ্চা তুই ভারতের তাবেদার, ভারতীয় কুত্তার বাচ্চা। তোকে, তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর, তোরে দেবে কি শীল, তোরে দেবে কি খোসাল, তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল কুত্তার বাচ্চা। হারামখোরের বাচ্চা তোকে কি খেতাব দেবে? পদ্মশ্রী না গুয়েটশ্রী? হারামজাদা বেঈমানের বাচ্চা। তোর বউয়ের বোনকে বালরত্ন না দেশরত্ন বানিয়েছিস হারামজাদা শুয়োরের বাচ্চা। 5ই আগস্ট থেকে নিজ উদ্যোগে হাসিনা শেখ, রেহানা শেখ, তারেক সিদ্দিকী এবং তাদের ভৃত্যদেরকে 14টি ব্রিফকেসে বোঝাই করে মার্কিন ডলার, হীরা জহরত, ডায়মন্ড, বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে। শুয়োরের বাচ্চা, ওগুলা কি তোর মায়ের খানকিগিরি করার পয়সা না তোর বউয়ের খানকিগিরি করার পয়সা? খানকি বাগির ছেলে। ওয়াকার, তুমি দেশের 626 জন দাগী আসামি যারা ছিল গুমকারী, খুনি, ধর্ষণকারী, তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ। তুমি কি জাইঙ্গা পরে তুমি ওখানে ল্যাব ড্যান্স দিয়েছিলে ওয়াকার? ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাদা ফজলুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে? তুমিও কি তাই করেছো? তোমাকে কি খেতাব দিবে? তোমার তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল, তোমার খেতাবটা কি হবে? তোমার খেতাব কি হবে কুতুবে রব্বানি চন্দ্রশীল নাকি খোসাল নাকি মোদির ঘরের হারামজাদা বিরসার ছেলে বেঈমান? কোনটা হবে? তোর খেতাব কি হবে? তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না, তোকে কি দিবে? গুশ্রী, গোবরশ্রী, গোবর্ধন না সাউয়ার পোলাও? তোর খেতাবটা কি হবে? বেঈমানের বাচ্চা বেঈমান।
দর্শকবৃন্দ, আপনাদেরকে দেশের বর্তমান এই পরিস্থিতিটা হঠাৎ করে এরকম কেন হলো? একটা কারণে হয়েছে। আমাদের সর্বজন শ্রদ্ধ পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস 27 তারিখে চায়না যাবেন। এই চায়না যাওয়াকে যে কোনো মূল্যে এই ভারতীয় তল্পি বাহক খানকির ছেলে, ব্রিটিশদের লেংটি পরা খানকির সন্তান ওয়াকারুজ্জামান এই কাজটা ত্বরান্বিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে চায়না যাওয়ার থেকে বিরত রাখতে হবে। দর্শকবৃন্দ, এটা তারই পায় তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চায়না যেতে না পারে, চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে, ওয়াকারকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই ওয়াকারুজ্জামানের সহায়তায় এই বেশ্যার ছেলে সংবিধান বলে জিকির তুলেছে। এই বেশ্যার ছেলে সংবিধান করে জীবনকে উজাড় করে দিয়েছে। এই খানকির ছেলে টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়নায় যেতে দেওয়া হবে না। টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া হবে না। টার্গেট একটা, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না। টার্গেট একটা, দেশের 20 কোটি মানুষকে দুমড়ে মুচড়ে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে। উদ্দেশ্য শুধু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। ভারতীয় কুত্তার বাচ্চারা, তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। সাথে যোগ দিয়েছে বেশ্যাদের সন্তানরা, সাথে যোগ দিয়েছে অনলাইনের অ্যাক্টিভিস্ট নামধারী কতগুলো বিশাল লেংটি পরা হারামজাদা খানকির ছেলেরা, যারা বলে ওয়াকার নাকি দেশের বন্ধু, যারা বলে ওয়াকার নাকি ওদের মাকে ধর্ষণ করে ওদেরকে পয়দা করেছে, যারা মনে করে ওয়াকার দেশের বন্ধু। দর্শকবৃন্দ, কে আগে বলেছে আর কে পরে বলেছে, ফরগেট ইট। ফ্রম ডে ওয়ান আমি বলেছি ওয়াকারুজ্জামান হি জাস্ট এ সিম্বল অফ অপারেশন। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গুম খুনের বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। জেনারেল ওয়াকারের সামনে 20 কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না। জেনারেল ওয়াকারকে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে, সার্বভৌমত্ব টিকবে, তাদেরকে বলবো মায়ের গর্ভে ঢুকে যান। এই পৃথিবীতে কারো বাঁচার অধিকার যদি থাকে, এই খানকির ছেলেকে সেনানিবাস থেকে টেনে হিস্ট্রে নামাতে হবে। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা নাবিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেন ওয়াকারুজ্জামান বোঝাবে, বিচার করবে, তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই, নৈতিক অধিকার নাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, ওয়াকারকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যে কোনো মূল্যে। ওয়াকার সহ বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত 38 থেকে 39 জন রয়েল জেনারেল রয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এই 36 থেকে 38 জন জেনারেলকে থামাতে ব্যর্থ হন, বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে। 9 মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে, বাংলাদেশের অর্জিত মুক্তিযুদ্ধকে, তার পুরো কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন।
আপনারা জীবন দিয়েছেন, আপনারা জীবন উৎসর্গ করেছেন, আপনারা জীবনের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে, স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে, স্বামী তার স্ত্রীকে আত্মাহুতি দিয়েছে। দর্শকবৃন্দ, আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি আগস্ট, জুলাই এবং আগস্টে। ওই যুদ্ধ শেষ হয় নাই দর্শকবৃন্দ। আমরা রাও ফরমান আলীকে ভারতের জওহরার কাছে বা মানিক শাহর কাছে আত্মসমর্পণ দেখতে চাই না দর্শকবৃন্দ। বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি যেই দল হোক না কেন সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, এটা রাগের আবেগের কথা না। চিন্তা করে দেখুন, আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে সব কুত্তার বাচ্চারা ইনক্লুডিং ওয়াকার, তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হই, তাইলে জুলাই আগস্টের যুদ্ধ, জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। জুলাই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য একটা মাত্র কন্ডিশন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম 3টা লেয়ারকে বাদ দিতে হবে। প্রত্যেকটা প্রিন্সিপাল স্টাফ অফিসারকে স্যাক করতে হবে কোন প্রকার অবসর ভাতা ছাড়া। বিমান বাহিনী, নৌবাহিনীর প্রথম 3টা লেয়ারের প্রত্যেককে ডিসমিস ফ্রম সার্ভিস, ডিসঅনারেবল রিটায়ারমেন্ট, ফোর্স রিটায়ারমেন্ট তাদেরকে বের করে দিতে হবে। সচিবালয়ের প্রথম 3টা লেয়ার, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনের 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সার্বিক কথার শেষ কথা একটা, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, আমরা ভারতের কুত্তার বাচ্চাদের, ভারতের খানকি মাগিদের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে। আমাদের ছাত্র জনতার সামনে এই শুয়োরের বাচ্চারা যেন আত্মসমর্পণ করে। আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার যেন মাপ চেয়ে নাকে খত দিয়ে ও যেন এখান থেকে বেরিয়ে যায়। দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো, দেশ থাকলে বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে। আর দেশ যদি না থাকে, আমার পরিচয় নাই, আপনার পরিচয় নাই, আমাদের বাপ দাদার পরিচয় নাই, আমাদের বাপ দাদার কবর পর্যন্ত নিরাপদ না। দর্শকবৃন্দ, আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে, সে যেই হোক, যেই ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে আমি একমত। হোক সে আমার শত্রু, কিছু আসে যায় না। ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে, আমি তাদের পক্ষে। দর্শকবৃন্দ, দেশের ছাত্র জনতা যারা আছে, আমাদের সবার দায়িত্ব, যেসব অকুতভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে, এবার রাস্তাঘাটে নামার আমাদের সময়। এই সময় এই ভারতীয় তল্পি বাহকরা অন্য কারো সামনে যেন আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যেই নেতারা সামনে আছে, তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। যে কোনো মূল্যে সহি সালামতে
ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল করতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, বিমান বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, ডিজিএফআই 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, নৌবাহিনীর 3টা লেয়ারকে শেষ করতে হবে, সচিবালয়ের 3টা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে। আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই, দর্শকবৃন্দ, 1971 সালের 16 ডিসেম্বরে যে ড্রামা দেখেছেন, ওই ড্রামার পুনরাবৃত্তি হবে। ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ও শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ও শরীরে রয়েছে বেশ্যার রক্ত, ও শরীরে রয়েছে দুর্নীতির রক্ত, ও শরীরে রয়েছে বিশ্বাসঘাতকতার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল, এই খানকির পোলা নিজে বিশ্বাসঘাতক। দেশের এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই, 1971 সালের 16 ডিসেম্বর যে মকারি দেখেছেন, পাকিস্তানি জেনারেলরা ভারতীয়দের কাছে সারেন্ডার করে, আপনারা দেখবেন এই বাংলাদেশে ওই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এটা হতে দিবেন না। আমরা ওই পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা নতুন মীর জাফরের ভূমিকা 2009 সালের 25 এপ্রিল থেকে দেখে আসছি। এই বেঈমানের বাচ্চা, এই নিমকহারামের বাচ্চা, এই বিশ্বাসঘাতকের বাচ্চা, এই লেন্টি করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর যেন নির্বিঘ্নে হয়। আমরা শুধু ঘরে বসে থেকে দোয়া করলে চলবে না, আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনূসের পক্ষে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি করতেছে ভিতরে ভিতরে। ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী একটা দূরত্ব অবশ্যই রয়েছে, যার কারণে আসলে আমরা যে মনে করতেছিলাম যে আইন শৃঙ্খলা কেন পরিবর্তন হয় না, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরেও কেন এত অপরাধ হচ্ছে। মূলত সেনাবাহিনী কোনো কাজ করছে না, এবং সেনাবাহিনী এমন কোনো পদক্ষেপ নেয় না যে পদক্ষেপ নিলে একটা অকারেন্স থেমে যাবে বা একটা বড় ধরনের বিশৃঙ্খলা থেমে যাবে। মোটামুটি যেটা করা দরকার সেটা তারা করতেছে, বাড়তি কিছু করতেছে না। অথচ আমরা দেখেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন আমলে যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছিল, মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, রাস্তাঘাটে মানুষ বের হতে পারে না। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা হচ্ছে না। বোঝা যাচ্ছে মোটামুটি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাই দেশকে আসলে স্বাভাবিক করতে চাচ্ছে না।